মানুষ সহ্য করছেন এবং মানুষ সহ্য করে বারবার ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাচ্ছেন। যাদের সামর্থ্য আছে তারা নৌকা করে ফেরে, যাদের সামর্থ্য নেই তারা ওই এক গলা জলে সাঁতরে সাঁতরে তারা বাড়ি ফেরে। মানুষ ঠকেছে, কিন্তু বারবার ঠকার পরেও একই বিশ্বাস নিয়ে এগিয়ে গেছে। রাজ্য সরকারের ইগো এবং রাজ্য সরকারের যে অহংকার, তার জন্য ঘাটালের মানুষ কষ্ট পাচ্ছে। বর্ষা এলেই খবরের শিরোনাম দখল করে ঘাটাল মাস্টার প্ল্যান। আবার এই বর্ষা এলেই ভরসা হাতে চলে আসেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেব। তিনি মানুষকে বলেন যে এবার বাস্তবায়ন হবে ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু ঘাটালবাসীরা বারে বারে বলছে এই প্ল্যান তো বাস্তবায়িত হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তারা এই বিষয়ে নাজেহাল। আজকে কথা বলবো খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তিনি। আমার প্রথম প্রশ্ন, এটা 2025 সাল, বিগত 10 বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়ার স্বপ্ন দেখাচ্ছেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব, কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে কোনো পদক্ষেপ বা কোনো উন্নয়ন চোখে পড়েনি। অথচ দীর্ঘ 9 বছর পর দেব আর শুভশ্রীর ধূমকেতু সফলতা হওয়ার পথে, কিন্তু মাস্টার প্ল্যানের কোনো সদ্গতি এখনো দেখা যাচ্ছে না। ঘাটালবাসী তো দেখতে পাচ্ছে না। দেখুন, সেটা ঘাটালবাসীর দুর্ভাগ্য, কারণ ঘাটালবাসী তারাই তো সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে 2014 জিতিয়েছেন, 2019 জিতিয়েছেন, 2025 জিতিয়েছেন। ফলে ঘাটালবাসী নিশ্চয়ই এই দুর্দশার কথা মনে রেখে ওনাকে জিতিয়েছেন। সে বিষয়ে তো আমার কোনো বক্তব্য আমি দিতে পারি না। মানুষের সিদ্ধান্ত, মানুষ ভোট দিয়েছেন, মানুষ জিতিয়েছেন। আমার কাজ ছিল একজন ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে দাঁড়িয়ে মানুষকে বোঝানো যে আপনারা 14তে ভুল করেছেন, 19-এ ভুল করেছেন। এবারে একবারের জন্য নরেন্দ্র মোদীজিকে বিশ্বাস করুন আর দেখুন উনি করতে পারেন কিনা। কিন্তু মানুষ বিশ্বাস করেন, মানুষ ঠকেছে, কিন্তু বারবার ঠকার পরেও একই বিশ্বাস নিয়ে এগিয়ে গেছে। আপনি যে আশ্বাস দিচ্ছেন বা আপনি শাসক দলের বিরুদ্ধে গিয়ে যা যা বলছেন, আপনাকেও তো মিথ্যা প্রমাণিত করার চেষ্টা হচ্ছে। আপনার কথাও তো বিশ্বাস করতে বারণ করছে শাসক দল। না, আমার কথা তো, আমি তো কথা বলি না, আমি কাগজে কথা বলি। আপনি যদি আমার কাগজ দেখেন, সেটা হলো যে কেন্দ্রীয় সরকার, মিনিস্ট্রি অফ জলশক্তি, তারা তাদের যে নোটিফিকেশনটা আমি আপনাকে পাঠিয়েছি 30শে জুন 2022, তাতে অর্ডারটা দেওয়া আছে যে এই ঘাটাল মাস্টার প্রকল্প কেন্দ্রীয় সরকার ফাইন্যান্সিয়ালি অ্যাপ্রুভ করে দিয়েছেন। কিন্তু রাজ্য সরকার এই অ্যাপ্রুভালের পরে যে বেসিক কাজটুকু, সেটা হলো তাকে জমি সংগ্রহ অধিগ্রহণ করতে হয়। জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকারকে বলতে হয় যে আমরা এই জমির ওপরেতে এই কাজটা করবো, নাহলে আপনাকে টাকাটা কিভাবে দেবে? এটা যেমন প্রকল্প, যেহেতু আমাদের ভারতবর্ষ একটা ফেডারেল স্ট্রাকচার, স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট যৌথভাবে যে কোনো কাজ করে, তো সেখানে যখন কেন্দ্রীয় সরকারটাকে অ্যাপ্রুভ করে দিল, তারপরে রাজ্য সরকারের কাজ ছিল যে সেই জমিগুলোকে অধিগ্রহণ করে কেন্দ্রীয় সরকারকে বলে। তাহলে বলেনি, না বললে কেন্দ্রীয় সরকার কোথায় কাজ করবে? আকাশে তো কাজ করতে পারে না, হাওয়া বাতাসেও কাজ করতে পারে না। কাজ করার জন্য একটা জায়গা দরকার হয়, সেই জায়গা দেয়নি। পলিটিক্যালি ওরা, ঘাটালের মানুষ যেভাবে দীর্ঘ 50 বছরের ওপর ধরে সাঁতরে সাঁতরে এই বর্ষাকালটা জীবন চালায়। গতকাল আপনি দেখেছেন নিশ্চয়ই, আমি যেখানে গিয়েছিলাম সেখানে একজন ভদ্রমহিলা, একজন ভদ্রলোক, ভদ্রলোক তো তার জামা কাপড় খুলে তিনি সব জামা কাপড়গুলো মাথায় হাতে করে নিয়ে পুরো গলা অবধি জলে আমি দেখলাম হেঁটে যাচ্ছেন বাড়িতে। ভদ্রমহিলা তো সেটা করতে পারবে না, ভদ্রমহিলা শাড়ি পরা অবস্থাতেই ওইভাবেই তিনি পুরো এক গলা জল নিয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন। তো এটা আজকের 2025-এ পৃথিবীতে ভারতবর্ষের মতো দেশ, সেই দেশের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্যে যে এটা সম্ভব, আপনি কলকাতা থেকে এটা বিশ্বাস করতে পারেন? এটা আপনি স্বপ্ন দেখতে পারেন যে আজকের মানুষরা তারা তার বাড়ি ফিরবে গলা অবধি জলের মধ্যে সাঁতরে সাঁতরে? আমরা শুনেছিলাম যে বিদ্যাসাগর মহাশয় তিনি নদীতে সাঁতরে পেরিয়ে তারপরে উনি ওপারে যেতেন। তো এখন আমার বিশ্বাস হচ্ছে যে বিদ্যাসাগর মহাশয় যদি সাঁতরে পেরোতেন, এই কারণেই পেরোতেন যে বর্ষাকালে জল আসতো, ফলে কোনো নৌকা ছিল না, কিছু ছিল না, উনি সাঁতরে পেরিয়েছিলেন। আমার এখন মনে হয় যে ওই যে গল্পটা বলা হচ্ছে ওটা কাল্পনিক গল্প, কিন্তু তো কাল্পনিক গল্প নয়। এখন তো আমি বিদ্যাসাগর মহাশয়ের পরে প্রায় 200 বছর কেটে গেছে অলমোস্ট, কিন্তু পশ্চিমবঙ্গ একই জায়গায় আছে। স্কুল বন্ধ, ওখানে যে প্রাইমারি স্কুলটা আছে দেখলাম সেটা জলের তলায় ডুবে আছে। এরপরে যখন জল চলে যাবে সেই স্কুলটা ডেফিনেটলি ড্যামেজড হবে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় সেটা হলো যে কালকে যখন ওখানে পৌঁছলাম, কোনো নৌকা নেই, কোনো লঞ্চ নেই, পুলিশ নেই, কেউ কিছু নেই। সন্ধে হয়ে যাওয়ার পরে তো পুরো অন্ধকার হয়ে যায়। ইলেকট্রিক্যাল লাইন অফ করা আছে, যেহেতু ইলেকট্রিক্যাল লাইন যদি অন করা থাকে তাহলে তার সঙ্গে তো ইলেকট্রিফিকেশন হয়ে যেতে পারে না, জলের মানুষ মারা যেতে পারে। তো এক ভয়ঙ্কর এক নরকের মতো অবস্থা।
কিন্তু মানুষ সহ্য করছেন এবং মানুষ সহ্য করে বারবার ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জেতাচ্ছেন। এটা মানুষের সিদ্ধান্ত। অভিষেক ব্যানার্জি বলেছিলেন ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়ে যাবে, কিন্তু 9-6 করে করে সেটা ফেব্রুয়ারিতে আসে, আর এখনো বর্ষা আসেনি। বর্ষা না আসার আগেই যা পরিস্থিতি, তাতে কিন্তু মনে হচ্ছে না ঘাটালের বাসিন্দারা খুব একটা ভালো আছে, তারা নিজেরাও ক্ষোভ উগরে দিচ্ছে। এখন তো বর্ষা আসেনি, তার মধ্যে এই অবস্থা। অভিষেকবাবু বলেছিলেন 31 ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্রকল্প হয়ে যাবে। কেন্দ্রীয় সরকারের দরকার নেই, কেন্দ্রীয় সরকারের টাকা লাগবে না, ওনারা রাজ্য সরকার থেকে পুরো কাজটা করে দেবে। 31 ডিসেম্বর তো পেরিয়ে গেছে 2024, আজকে আপনার 23শে জুন। গতকাল আমি গিয়েছিলাম, আজকেও মানুষ মাটির জলের তলাতেই আছে, মানুষ বাড়ি ফিরছে। যাদের সামর্থ্য আছে তারা নৌকা করে ফেরে, যাদের সামর্থ্য নেই তারা ওই এক গলা জলে সাঁতরে সাঁতরে তারা বাড়ি ফেরে। বিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগ শোনা যাচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেটা নাকি পর্যাপ্ত নয়। আবার এদিকে শাসক দল বলছে যে কেন্দ্রের তরফে অর্থ দেওয়া হচ্ছে না। এই দু দলের এই রেষারেষিতে ঘাটালবাসীরা তো বিপর্যস্ত হয়ে যাচ্ছে। না, দু দলের কোনো রেষারেষি না। এই আপনার এই বক্তব্যটার সঙ্গে আমি ডিসএগ্রি করি। দু দল বলে তো কিছু নেই, কেন্দ্রীয় সরকার। আমি আপনাকে কপিটাও পাঠিয়েছি, অর্ডারের কপিটা। সেই অর্ডারের কপিটা আপনি পড়ে নেবেন। ইংরেজি ভাষায় লেখা আছে, সেখানে জল করে লেখা আছে যে 30শে জুন 2022, 2022-এতে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছিল এবং তার পরের পদক্ষেপের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারকে বলে এবং রাজ্য সরকার সেগুলো করে না। এবং তারপরে পলিটিক্যাল ফায়দা তোলার জন্য অভিষেক বাবু গিয়ে বলেন যে আমি 31 ডিসেম্বরের মধ্যে 2024 31 ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্রকল্প করে দেবো। এদের দুপক্ষে কোনো রেশারেশির ব্যাপার নেই। তো এখানে কেন্দ্রীয় সরকার কি করবে? যদি আপনাকে অভিযোগ হচ্ছে কেন্দ্র সরকার অর্থ দিচ্ছে না সেই পরিমাণ। না, অর্থ কেন্দ্রীয় সরকার কি করে দেবে? যে আপনি তো, ওরা তো কেন্দ্রীয় সরকার থেকে অর্থ নেবে না বলেই দিয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অর্থ নেবে না বলে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে। রাজ্য সরকার বলেছে, অভিষেক বাবু এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলে বলেছেন যে রাজ্য সরকারের পুরো টাকা দিয়েই ওনারা ঘাটাল মাস্টার প্রকল্প করবে। তো 1 বছর অতিক্রান্ত, গত বছর 4 জুন রেজাল্ট বেরিয়েছিল, জুন মাস, আর আজকে হলো 23শে জুন। তো 1 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আপনি গিয়ে দেখে আসবেন যে 4টে ফকলিফট ওখানে দাঁড়িয়ে আছে এবং তারা ওই নদীর পাড় থেকে কিছু মাটি কেটে পাশে রেখেছে। আমি দেখে এলাম এতটাই কাজ হচ্ছে ঘাটাল মাস্টার প্রকল্পের যে কাজ। আমি কালকে কত নিজের চোখে দেখে এলাম, 4টে ফকলিফট দাঁড়িয়ে আছে, তারা কিছু নদীর পাশ থেকে মাটি তুলে পাশের জমিতে রেখেছে। ফলে গোটা ঘাটাল যেমন জলে ডুবে যায়। এখন তো বর্ষাকাল আসেইনি, বর্ষাকাল এলে যাই না কি হবে, ভয়ঙ্কর অবস্থা। আপনি বেশ অভিযোগ করছিলেন স্পিকার আপনাকে কথা বলতে দেয় না, বন্ধ করে দে, তা আজকে কি বলতে দিয়েছে? না, আজকে তো স্পিকার কাউকে কথা বলতে দিলেন না। 4 জনকে তো কি সাসপেন্ড করেছে? হ্যাঁ, উনি ওনার ইচ্ছে মতো উনি সাসপেন্ড করেন, বাট আজকে তো স্পিকার কাউকেই কথা বলতে দেননি। সবার কথা বলা বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেছিলেন, মুখ্যমন্ত্রীকে সিসিতে রেখে, এরকম কিছু একটা চিঠি কি রেডি? চিঠি লিখবো আজকে, এই যে সেশনটা শেষ হলো এরপরে লিখবো, দিয়ে পাঠাবো। দেখুন, এখানে তো ফেডারেল স্ট্রাকচারের প্রধানমন্ত্রী কিছু করতে পারেন না, কারণ রাজ্য সরকার বলে দিয়েছে আমরা কেন্দ্রের থেকে কোনো রকম সাপোর্ট নেব না, কোনো সাহায্য নেব না। কেন্দ্রের টাকার দরকার নেই, কেন্দ্রের দরকার নেই আমাদের কিছু। তো ফলে অযাচিতভাবে তো কেউ কিছু করতে পারে না। আমি একবার অনুরোধ করে দেখবো যে আলটিমেটলি মানুষগুলো তো ভারতবাসী। রাজ্য সরকারের ইগো এবং রাজ্য সরকারের যে অহংকার, তার জন্য ঘাটালের মানুষ কষ্ট পাচ্ছে। তো যদি প্রধানমন্ত্রী কোনোভাবে কোনো আইন থাকে বা কোনো কোনো রাস্তা থাকে, সেটা যদি করে উনি আমাদের ঘাটালের জন্য কিছু করতে পারেন, কেন্দ্রীয় সরকার যদি কোনোভাবে এগিয়ে আসতে পারে, সেই চিঠি করব। বাট কনস্টিটিউশনালি পারে না, ফেডারেল স্ট্রাকচার তো পারে না। যখন কোনো রাজ্য সরকার বলে দেয় যে আমি করবো না, তখন কেন্দ্র সরকার এগিয়ে আসতে পারে না। সম্প্রতি মহেশতলা, তারপর এই যে স্পর্শকাতর ঘটনা আমরা দেখেছি, এখানে আমরা মুখ্যমন্ত্রীকে আশা করেছিলাম যে তিনি সদর্থক অবস্থান নেবেন, কিন্তু সেই অর্থে দেখা যায়নি। কিন্তু খিদিরপুরে তাকে কিন্তু দেখা গিয়েছে। তো এই ক্ষেত্রে কি কোথাও গিয়ে খিদিরপুরের যে সংখ্যা লঘু রয়েছে, সেটাকে কি কোথাও ভোট বাক্সে টানার প্রচেষ্টা করছেন মুখ্যমন্ত্রী? না, খিদিরপুরেতে ব্যবসা রয়েছে। যে জায়গাটা পুড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে ওরা যে প্রমোটারের সঙ্গে কথাবার্তা বলে রেখেছিল, সেই প্রমোটারের কাছ থেকে প্রচুর টাকার ডিল হয়েছে। তো ফলে আগুন জ্বালিয়ে দিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবার প্রমোটার আসবে ধীরে ধীরে, জমিটা নিয়ে প্রমোটিং শুরু করবে, পয়সা কামাবে। এদের কাছে দেখুন, এরা সংখ্যালঘুকেও ব্যবহার করে। এদের রাজনীতির কাছে সংখ্যালঘু বলে আলাদা কোনো কোনো গুরুত্ব নেই। দেখা যায় যার কাছে টাকা আছে, যে থাকলে ওদের পদটা বাঁচবে, ওদের চেয়ারটা বাঁচবে, ওদের সরকারটা বাঁচবে, সেই কাজটাই ওরা করে। কিন্তু শাসক দল তো সবসময় এটাই বলে তারা উন্নয়নের রাজনীতি করে, বরং বিরোধী দল নাকি ধর্মকে ব্যবহার করে। এটা কিন্তু প্রায় সময় শোনা যায়।
না দেখুন, উন্নয়ন যদি হতো তো 2011 থেকে আজকে 2025, প্রায় নয় নয় করে রাজ্য সরকার যে রিপোর্ট দিচ্ছে তাতে বলছে যে 50 লক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে বাইরে বেরিয়ে গিয়ে কাজ করছে, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে। তাহলে যদি এত উন্নয়ন হতো তাহলে পশ্চিমবঙ্গ থেকে ওনাদের রিপোর্ট, আমার কাছে রিপোর্ট আছে, এটা দুগুণ থেকে তিনগুণ হবে। মিনিমাম 1.5 থেকে 2 কোটি শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে পশ্চিমবঙ্গের বাইরে। ওনারা রিপোর্ট দিয়েছিলেন বিধানসভাতে যে 50 লক্ষ শ্রমিক পরিযায়ী হয়ে বাইরে রাজ্যে গিয়ে কাজ করছে। কেউ উত্তরপ্রদেশ, কেউ দিল্লি, কেউ গুজরাট, কেউ বম্বে, কেউ চেন্নাই, কেউ হায়দ্রাবাদ, কেউ পাশের রাজ্য উড়িষ্যা, কেউ বিহারের দিকে কাজ করছে। তো যদি পশ্চিমবঙ্গের এত উন্নয়ন হয়, তৃণমূল কংগ্রেস যদি এত উন্নয়ন করে, তাহলে মানুষ বাইরে কেন যাচ্ছে? তারা বাইরে কেন কাজ খুঁজতে যাচ্ছে? তারা তো এখানেই কাজ করবে, এখানে ইন্ডাস্ট্রি থাকবে, এখানেই চাকরি পাবে। আর চাকরির কথা মুখ দিয়ে বেরিয়ে এলো, এটা ভারতবর্ষের ইতিহাসে বলা সবচাইতে লজ্জাকর দিন, একটা অধ্যায় যেখানে যে শিক্ষকদের আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, সেই শিক্ষকরা চুরি করে তারা মানে তারা দে ডোন্ট ডিজার্ভ তাদের একটা বড় পার্ট, তারা ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা পড়াশোনাটাও জানে না, ফলে বাচ্চা ছেলেমেয়েদের ভবিষ্যৎটা তারা অন্ধকার করে দিয়েছে। তো সুপ্রিম কোর্ট যদি এগিয়ে না আসতো, তাহলে এই অযোগ্য শিক্ষক যারা আছেন তারা আমাদের বাচ্চা ছেলে মেয়ে, আমাদের পরের প্রজন্মকে পুরোপুরি অন্ধকারে ঠেলে দিত। আরজিকর সন্দেশখালীর প্রভাব কি 2026-এ তৃণমূলের ভোট বাক্সে পড়তে পারে বলে মনে করছেন? দেখুন, আমার একটাই বক্তব্য, সেটা হলো আজকে টালিগঞ্জের যে রেজাল্ট আপনারা দেখছেন তাতে 70%-এর ওপরে হিন্দুরা বিজেপিকে ভোট দিয়েছে, 70%-এর ওপরে। এটা কিন্তু বাই ইলেকশন ছিল। বাই ইলেকশনেতে সেন্ট্রাল ফোর্স আসে না, সেন্ট্রাল ইলেকশন কমিশনার থাকে না, এটা পুরোটাই রাজ্য কন্ট্রোল করে, সেখানকার ডিএম এসডিওরা কন্ট্রোল করে, এবং পশ্চিমবঙ্গের পুলিশ, লোকাল পুলিশরা পুরোটাকে ভয় দেখিয়ে চমকিয়ে ভোটটা করায়। কিন্তু কালীগঞ্জের যে ভোটের রেজাল্ট আজকে আপনারা দেখলেন, তাতে দেখবেন যে 70%-এর ওপরে হিন্দুরা তারা ঘর থেকে বেরিয়ে বিজেপিকে ভোটটা দিয়েছে। তৃণমূল জিতেছে, কিন্তু যেহেতু ওটা পুরোটাই সংখ্যালঘু, মানে প্রধান জায়গাটা পুরোটা সংখ্যালঘুর সংখ্যা ওখানে প্রচুর, নয় নয় করে ধরে নিলে ওখানে 70%-এর কাছাকাছি সংখ্যালঘু। তো ফলে যেটুকু 30% হিন্দু আছে ওখানে, তাদের কিন্তু 70% মানুষ ওখানে ভোট দিয়েছে, 52,000-এর মতো ভোট পেয়েছে বিজেপি ওখানে। এটা কিন্তু বিরাট জয়। যদি 2026-এ সেন্ট্রাল ইলেকশন কমিশনার, বিরাট জয় বললে তো, বিরাট জয় তো সবাই বলছে, কিন্তু কোথায় আসল নির্বাচনের জায়গায় তো সেরকম কোনো প্রভাবই দেখা যাচ্ছে না। না ধরুন, আমি তো খড়গপুরে জিতেছি, আমি তো এমএলএ জিতেছি, আমি তো কাউন্সিলর ভোটে জিতেছি, তাই না? আপনি জয়টাকেও দেখুন, শুধুমাত্র আপনি হার দেখবেন চারিদিকে। আর ঘাটাল লোকসভায় তো ভোট হয়নি, আপনারা সবাই দেখেছেন। লুঙ্গি বাহিনী লুঙ্গি তুলে, আগুন জ্বালিয়ে, হাতে লাঠি নিয়ে, বাঁশ নিয়ে মানুষকে ভোট দিতে দেয়নি, আমাকে ঢুকতে দেয়নি। সেখানে ইলেকশন কমিশনার ফেলিওর, সেন্ট্রাল ফোর্স ফেলিওর, কেউ কিছু করে উঠতে পারেন। তো মানুষ ভোট দিতে না পারলে মানুষের ভোটটা কি করে হবে? আমরা কিছুদিন আগে দেখলাম বজবজে সুকান্ত মজুমদারের দিকে উড়ন্ত জুতো ছুড়ে এসছে, আর তারপর তিনি ভবানীপুরে গিয়েছিলেন একজন বিদেশে যিনি রয়েছেন আর কি প্রফেসর, তো তার সঙ্গে দেখা করতে। সেটা নাকি অভিষেক ব্যানার্জির এরিয়ার মধ্যে পড়ছে, তো স্পর্শকাতর এরিয়া বলা হচ্ছে, তো তাকে ঢুকতে দেওয়া হয়নি, তুলে নিয়ে চলে গিয়েছে। তো এখানে বিরোধীরা বেশ কিছু প্রশ্ন তুলছে, বা সাধারণ মানুষও তুলছে, যে যেখানে সুকান্ত মজুমদার, যার নামের পাশে ডক্টরেট ডিগ্রি আছে, তিনি সভা বা মিছিল করতে গিয়ে এরকম উড়ন্ত জুতোর সম্মুখীন হলেন। তো সেখানে একটা প্রশ্ন উঠছে যে বিরোধীদের নাকি শাসক দল প্রচার করতে দিচ্ছে না বা প্রচার কার্যে বাধা দিচ্ছে। আবার এদিকে আরেকটা প্রশ্ন উঠছে যে অভিষেক ব্যানার্জির বাড়ির আশেপাশে যদি সুকান্ত মজুমদারের মানুষেরা যেতে না পারে, তাহলে তো সাধারণ মানুষ তো আরো ভয় পাবে, বা সাধারণ মানুষের অবস্থানটা কি হবে? সাধারণ মানুষ ভোট দিতে পারে না তো, সেন্ট্রাল ফোর্স তো ফেলিয়ার। আমাদের কেন্দ্রীয় বাহিনী ভারতবর্ষে, তারা তো বিগ ফেলিয়ার। তারা স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে সেন্ট্রাল ফোর্স পড়ে। দে হ্যাড ফেইলড টু কন্ট্রোল দি ইলেকশনস, অ্যান্ড ইলেকশন কমিশনার ওয়াজ এ বিগ ফেলিয়ার ইন ওয়েস্ট বেঙ্গল। সেন্ট্রাল ইলেকশন কমিশনার ওয়াজ এ ডিজাস্টার। তো আপনি সবসময় দেখুন, যারা সরকারে আছে, শাসক দলে আছে, তারা তো চেষ্টা করবেই গায়ের জোর দিয়ে, মাসলস দিয়ে, পয়সা দিয়ে এটা কন্ট্রোল করার। কিন্তু যে নিরপেক্ষ সেন্ট্রাল ইলেকশন কমিশনার হওয়া উচিত ছিল, তারা ছিল না লোকসভাতে। তো যখন আপনি এখন দেখুন, এখন আন্দোলনের সময় ওরা আটকাবে, এটা খুব স্বাভাবিক। ওরা তো চাইবেই না যে নিজের জায়গাটা কাউকে ছেড়ে দিতে। কিন্তু নির্বাচনের সময়, যেখানে নিরপেক্ষ নির্বাচনটা হওয়া খুব দরকার ছিল, সেখানে সেন্ট্রাল ইলেকশন কমিশনার হ্যাড ফেইল্ড, সেন্ট্রাল ফোর্সেস লাইক সিআরপিএফ, সিআইএসএফ, দে হ্যাড ফেইল্ড।
তো এটা তো ভারতবর্ষের লজ্জা। পশ্চিমবঙ্গে যেদিনকে স্বরাষ্ট্র দপ্তর, ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর যেদিনকে পশ্চিমবঙ্গে নির্বাচনটা অ্যান্ড সেন্ট্রাল ইলেকশন কমিশন তারা একসঙ্গে মিলে পশ্চিমবঙ্গে সুরক্ষিত এবং ন্যায্য ভোট করাতে পারবে, সেদিনকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসবে। যদি করাতে না পারে বিজেপি কোনোদিনও আসবে না। 26-এ আসবে তো, কি মনে হচ্ছে? আমি আপনাকে পরিষ্কার করে বলছি, যদি সেন্ট্রাল ফোর্স যদি ভোটটা করাতে পারে, কারণ পুলিশ তো ভোট করতে দিচ্ছে না, পুলিশ মানুষকে গিয়ে ভয় দেখাচ্ছে। আপনি ঘাটাল লোকসভাতে আপনারা সবাই দেখেছেন, প্রত্যেক মিডিয়ার সামনে দেখেছেন যে মিডিয়ার সামনে পুলিশ কিভাবে সাধারণ মানুষকে আটকাচ্ছে, ভয় দেখাচ্ছে, পুলিশ নিজে বোম মারছে, সেটাও মানুষ দেখেছে। তো ফলে যদি সেন্ট্রাল ফোর্স যদি এই পুলিশকে কন্ট্রোল করতে না পারে, সেন্ট্রাল ইলেকশন কমিশন যদি নির্বাচনটা প্রপারলি অর্গানাইজ করতে না পারে, তাহলে ভোটই তো হবে না। ভোট না হলে কে জিতবে? কেউ জিতবে না। ভোটটা তো হতে হবে। ভোট যদি হয় 2026-এ ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার তৈরি করবে। মিনিমাম 190 থেকে 200টার ওপরে সিট পেয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করবে, প্রোভাইডেড, আমি বারবার একই কথা বলছি, প্রথম দিন থেকে একটা কথাই বলে আসছি, মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড সেন্ট্রাল ফোর্স তারা কোনো একটা কারণে, আমি জানি না কি কারণ, তারা ভোট করাতে পারছে না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ভোট করাতে পারছে না, আরো বিভিন্ন অভিযোগ, বিভিন্ন কথা শুনলাম খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের কাছ থেকে। দেখতে থাকুন দাওয়াল, খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিবীর সঙ্গে আমি প্রিয়া, দাওয়াল, কলকাতা।